কিন্তু আপনাকে অস্বীকার করতে পারি না যে আওয়ামী লীগ আপনার অনেক ক্ষেত্রে উন্নয়ন করেছে। টার্গেটেড কিলিং মানে একজন বিরোধী দলীয় নেত্রী একটা বক্তৃতা দিবেন, সেই বক্তৃতার মধ্যে টার্গেটেড কিলিং করার জন্য তাকে গ্রেনেড মারা হয়েছে, 21 জন সেখানে অন স্পট মারা গেছে, পরবর্তীতে মারা গেছেন অনেক আওয়ামী লীগের নেতা নেত্রী মারা গেছেন অনেক বেশি। তো সেই জায়গা থেকে তো মানে এরকম প্রতিহিংসা আওয়ামী লীগ তো দেখায় না, একটু স্কিপ করে যাচ্ছেন। যখন আওয়ামী লীগের পক্ষ থেকে কথা বলা হয়েছে যে 2014 সালে একটা নিয়ম রক্ষণ নির্বাচন আসেন, আমরা আলাপ আলোচনা করি, তারপরে একটা নির্বাচন করি, তখন কি লাগাতার অবরোধ হরতাল দিয়ে বলা হয়েছে এই সরকারের সঙ্গে কোনো আলোচনা করা হবে না, কোনো অবস্থাতে এই সরকারের সাথে কোনো রকম কিছু বসা হবে না, কিন্তু বিএনপি বলেছে। বিএনপির কাছে কিন্তু ইলেকশনের আগে পরে নানা ধরনের প্রস্তাব ছিল। আমার কথা হচ্ছে কি, একটা গভর্নমেন্ট যখন ধরেন আমরা কি এমন একটা সিস্টেম ডেভেলপ করতে পারি, একটা গভর্নমেন্ট জনগণকে ভোটাধিকার দিবে না, নাগরিক অধিকার দিবে না, সিভিল রাইটস দিবে না, উন্নয়ন করবে, এটা করলে সে ক্ষমতা থাকবে? আমার সংবিধানে কি এটা লেখা আছে যে একটা দল যদি উন্নয়ন করে, জিডিপি বাড়ায়, মাথা পিছু আয় বাড়ায়, বিদ্যুৎ বাড়ায়, তাহলে সেই দলটি ভোটাধিকার ছাড়াই ক্ষমতায় থাকিতে পারিবে? এটা কি আছে? আসিফ নজরুল, আপনাকেও স্বাগত জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আসিফ নজরুলের কাছে আসি। প্রফেসর আসিফ নজরুল, আপনি নিশ্চয়ই বলবেন বা আপনার অনেক কিছু নিশ্চয়ই বলার আছে। শুধু আমি বলে রাখি যে গত 15 বছরে বিএনপি শুধুমাত্র সরকারের বা প্রশাসনের দায়ের কথা বলে রাজনীতি করার জন্য, কিন্তু আমরা কিন্তু বিএনপিকে ছাত্র সংগঠন, পেশাজীবী সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, শ্রমিক সংগঠন, কোনো সংগঠনের মধ্যে আলাদা করে কোনো আন্দোলন করতে দেখি নাই, কর্মসূচি দিতে দেখি নাই সেইভাবে, এবং সেই আন্দোলনকে একটা মাত্রা পেতে দেখি নাই যেটাকে আসলে জনসম্পৃক্ততা বলে। সেই জনসম্পৃক্ততা কিন্তু আমরা বিএনপির পক্ষ থেকে আমরা দেখি নাই। বিএনপি সবসময় ভর করেছে আজকে হেফাজতের উপর, কালকে গণতন্ত্র মঞ্চের উপর, পরশুদিন গণপরিষদের উপর, তারপর দিন জামাত ইসলামের উপর, এরকম আমরা দেখে আসছি। প্রফেসর আসিফ নজরুল, আপনার কাছে একটু শুনতে চাই। আচ্ছা, এগুলি নিয়ে আমি পরে কথা বলি। আমাদের মন্ত্রী সাহেব যে বললেন, উনি কথা বলেন খুব সুন্দর করে। তো আমার কথা হচ্ছে কি, ধরেন বিএনপি আওয়ামী লীগের তুলনায় অনেক বেশি অত্যাচার করেছে, বিএনপি আওয়ামী লীগের তুলনায় অনেক বেশি দুর্নীতিবাজ, অনেক বেশি খারাপ, অনেক বেশি ডিস্ট্রাকটিভ, অনেক ভয়াবহ, অনেক জঘন্য, অনেক স্বাধীনতা বিরোধী। তাহলে আপনি ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন দেন, আপনি জনগণকে ডিসাইড করতে দেন। ধরেন বিএনপি এগুলি করেছে, তাহলে তো বিএনপি কে মানুষজন ভোট দিবে না। আপনি জনগণকে ভোট দিতে দেন যে বিএনপি বেশি খারাপ নাকি আওয়ামী লীগ বেশি খারাপ। আমাদের তো আসলে বেশি ভালোর কোনো তুলনা নাই। আর উনি যেসব কথা বললেন যে আওয়ামী লীগ সহনশীল রাজনীতি করেছে, মানে আমি আসলে ঠিক বুঝতে পারলাম না। আপনি কি সহনশীলতা বলতে শুধু হত্যা বুঝান? আওয়ামী লীগ আমলে কতগুলা গুমের ঘটনা ঘটেছে, কতগুলা ক্রস ফায়ারের ঘটনা ঘটেছে। গুমের ঘটনা তো হত্যার চেয়েও খারাপ ভাই। গুমের যারা শিকার পরিবার, ওইখানে যদি আপনাকে নিয়ে যেতে পারতাম, আপনার খুব ভালো লাগতো, আপনার খুব দুঃখ হতো এই কথাটা বলার জন্য। সেখানে এক বাবা কেঁদে কেঁদে বলতেছে যে আমার ছেলের হত্যার বিচার চাই না, ডেড বডিটা কই আছে বইলা দাও, যায় একটু নামাজ করব, দোয়া করব। এইগুলি সব পত্রিকা ছাপা হয়েছে, ছোট বাচ্চার কান্না দেখেছেন। তো আপনার কাছে তারপর যদি সহনশীল মনে হয়, বিরোধী দলকে আপনার বিরোধী দল বাদ দেন, আপনাকে উদাহরণ দিয়ে শোনেন ভাইয়া, একটু শোনেন, আমি তো আপনার কথা বলি নাই। রামপাল প্রকল্পের বিরুদ্ধে বাম ছাত্র সংগঠন মিছিল করেছে, সেখানে এসে পুলিশ পিটিয়েছে। বেতন ভাতার দাবিতে শিক্ষকরা শাহবাগ মোড়ে বসেছে, সেখানে মুক্তিযোদ্ধা একজন শিক্ষককে পিটিয়েছে, নারীদেরকে পিটিয়েছে। এর চেয়ে এই সরকারকে আপনার সহনশীল মনে হয়? কত মানুষকে দেশ থেকে চলে যেতে হয়েছে, লক্ষ লক্ষ লোকের বিরুদ্ধে মামলা করেছে, হাজার হাজার মামলা করেছে। এক আপনার ওই বিএনপির এক নেতার বিরুদ্ধে আমি একটু অনুমতি দিলে একটু বলি। প্রফেসর শামসুল আলম যেদিকে দৃষ্টি দিতে চেয়েছিলেন সেটা হচ্ছে টার্গেটেড কিলিং, মানে একজন বিরোধী দলীয় নেত্রী একটা বক্তৃতা দিবেন, সেই বক্তৃতার মধ্যে টার্গেটেড কিলিং করার জন্য তাকে গ্রেনেড মারা হয়েছে, 21 জন সেখানে অন স্পট মারা গেছে, পরবর্তীতে মারা গেছেন অনেক আওয়ামী লীগের নেতা নেত্রী মারা গেছেন অনেক বেশি। তো সেই জায়গা থেকে তো মানে এরকম প্রতিহিংসা আওয়ামী লীগ তো দেখায় নাই। মানে আপনি যদি শুধু 21শে অগাস্টে ঘটনা বলেন, এত নারকীয় ঘটনা আওয়ামী লীগের আমলে ঘটে নাই। কিন্তু একদিনের নারকীয়তা শতদিনের মোটামুটি নারকীয়তার কাছে আপনার মানে যে অনেক বেশি গুরুত্বপূর্ণ, আমি এটা মনে করি না। একদিনের নারকীয়তার হিসাবে 21শে অগাস্টের সাথে কোনো তুলনা হয় না। কিন্তু শুধু 21শে অগাস্টের কারণে আওয়ামী লীগের আমলে সাগররুনি হত্যাকাণ্ড ঘটবে, তনু হত্যাকাণ্ড ঘটবে, তকি হত্যাকাণ্ড ঘটবে, জেলের মধ্যে পিন্টু মারা যাবে, জেলের মধ্যে মুশতাক মারা যাবে, এগুলি সমস্ত কিছু এটার কাছে ম্লান হয়ে যাবে, আমি এটা বিশ্বাস করি না। আপনাকে টোটালি দেখতে হবে, 5 বছর 15 বছর এভাবে হিসাব দেখতে হবে। আমার কথা হচ্ছে কি ভাই, ধরে নেন হ্যাঁ বিএনপি অনেক খারাপ, আপনি ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন দেন। আপনারা যখন ইলেকশন নিয়ে কোনো কথা উঠে, গত একটা প্রোগ্রামে মঞ্জুর হাসান বুলুল ভাইয়ের কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম, বুঝলাম না খালেদ ধরলো না কেন। কিছু হইলেই বলে যে আগেও তো এইরকম ইলেকশন হয়েছে। আচ্ছা ঠিক আছে, একটা কথা স্বীকার করি, 1996-এ বিএনপি একটা জঘন্য নির্বাচন করেছে, ধরেন 2018 সনের মতো ইলেকশন করেছে। 1996-এ বিএনপি কিন্তু আগের রাতে ইলেকশন করে নাই, যেজন্য আমি মনে করি 2018 সবচেয়ে খারাপ। তো ধরেন দুইটাই খুব খারাপ,
1996 বিএনপি খারাপ নির্বাচন করার পর প্রতিশ্রুতি অনুযায়ী একটা ভালো তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করে ভালো নির্বাচন করে বিদায় হয়েছে। আপনারা 2014 সনে ইলেকশন করার পর আপনাদের দলের মহাসচিব ঘোষণা দিয়েছিলেন যে সংবিধান রক্ষার নির্বাচন অচিরেই আমরা একটা পরিপূর্ণ নির্বাচন দিব। আপনারা 2018 সনে 2014 সনের প্রতিশ্রুতি দিয়ে 9 বছর যাবত। প্রফেসর আসিফ নজরুল, আপনার কাছে মনে হয় না যে স্যার আপনি একটু স্কিপ করে যাচ্ছেন? যখন আওয়ামী লীগের পক্ষ থেকে কথা বলা হয়েছে যে 2014 সালে একটা নিয়ম রক্ষার নির্বাচন আসেন, আমরা আলাপ আলোচনা করি, তারপরে একটা নির্বাচন করি, তখন কি লাগাতার অবরোধ হরতাল দিয়ে বলা হয়েছে এই সরকারের সঙ্গে কোনো আলোচনা করা হবে না, কোনো অবস্থাতে এই সরকারের সাথে কোনো রকম কিছু বসা হবে না? কিন্তু বিএনপি বলেছে, বিএনপির কাছে কিন্তু ইলেকশনের আগে পরে নানা ধরনের প্রস্তাব ছিল। তাহলে আমি একটু মনে করি দেই, 2014 সনের ইলেকশনের পর 1 বছর কিন্তু বিএনপি কোনো আন্দোলন করে না। আপনার কি মনে আছে? 1 বছর করে নাই, 2015-তে করেছে। 2014 সনে কোন রকম আপনি খেয়াল করে দেখেন, ইলেকশনের পরে, ইলেকশন 2014 ইলেকশনের রেজাল্ট ঘোষিত হওয়ার পর যখন এই সমস্ত কথাবার্তা বলা হয়েছে, মোটামুটি 1 বছর বিএনপি কোনো আন্দোলনই করে না। তখন সবাই সমালোচনা করছিল যে বিএনপি এত বিশ্বাস করছে কেন। 2015 সনে তারা না, সরকারের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব আসে নাই, সরকার ইনিশিয়েটিভ নেবে, বিএনপির পক্ষ থেকে আসে নাই। আপনি দেখেন একটা ফিরতি টেলিফোন যাইতে পারতো, অবশ্যই পারতো, কিন্তু আপনি যখন পাবলিক কমিটমেন্ট করেন 1996 এ বিএনপি, আমি যেটা বলতে চাচ্ছি 1996 এ বিএনপি পাবলিক কমিটমেন্ট করার পর কমিটমেন্টটা রক্ষা করেছে, যেটা 2014 সনে আওয়ামী লীগ রক্ষা করে নাই। এবং 2018 সনে যে কমিটমেন্ট আওয়ামী লীগ করেছে সেটা শুধু বিএনপি না, সারা দেশের মানুষের কাছে করেছে, সব দলের কাছে করেছে। তারপর আগের রাতে ইলেকশন করেছে। এটা আপনার একটা মানে বাংলাদেশের মানুষকে একটি নিষ্ঠুর অপমান যে সবাইকে প্রতিশ্রুতি দিলাম, যা ইচ্ছা ইলেকশনে করলাম। এটা হয় নাকি আপনার বলেন? এবং আমার কথা কি জানেন, আমার কথা হচ্ছে কি, আপনি যে আপনারা একটা প্রসঙ্গ তুলতে পারেন, ধরেন আমরা প্রায় বলি কি এরকম যে বিএনপি আন্দোলন করতে পারছে না, এই করতে পারছে না। আমি কেন বলি আন্দোলনটা কঠিন হয়ে গেছে? দেখেন খালেদ, আপনি তখন সাংবাদিক ছিলেন। বাংলাদেশের রাজনীতিতে একসময় এর চামড়া তুলে নিব আমরা, পেট্রোল বোমা মারা, হরতালের আগে কিছু ধ্বংসযজ্ঞ করা, এই জায়গায় আগুন দেওয়া, সেটা করা, রেল লাইন উপড়ে ফেলা, এগুলি বাংলাদেশের রাজনীতিতে কমন চিত্র ছিল না খালেদ? 96 আওয়ামী লীগ করে নাই, 1988 আওয়ামী লীগ বিএনপি জামাত মিলে করে নাই, 1996 বিএনপির বিরুদ্ধে আন্দোলনের সময় সব দল মিলে করে নাই। এগুলি একসেপ্টেড নর্ম ছিল। তো ওই সময় আপনার আন্তর্জাতিক মৌলবাদ, সন্ত্রাসবাদ এত বড় ইস্যু ছিল না আন্তর্জাতিক রাজনীতিতে। তারপর যখন বিএনপি 2014-15 সনে একটু উগ্র রাজনীতি করতে গেছে, তখন আন্তর্জাতিক পরিমণ্ডলে সবচেয়ে বড় ইস্যু হচ্ছে সন্ত্রাসবাদ, ইসলামী জঙ্গিবাদ, এই সমস্ত জিনিস সবচেয়ে বেশি কারেন্সি। এটাকে আওয়ামী লীগ অত্যন্ত ইফেক্টিভলি ইউজ করে আগুন, সন্ত্রাস এগুলি বলে এমন এক জায়গায় নিয়ে গেছে এখন বাংলাদেশে। এবং বিএনপি শুধুমাত্র বিএনপি একটু সাহায্য করেছে, ধরে লাগাতার অবরোধ। অবশ্যই বিএনপি সাহায্য করেছে, বিএনপি প্রোগ্রাম করেছে। এখন খালেদ, আমি একটা কথা বলি, ধরেন আমার বাসায় একটা লোক বারবার চুরি করে যায়, এখন আমি দরজাটা খুব শক্ত রাখি নাই, দরজাটা বাইরে থেকে খোলা যায়। এখানে আপনি আমাকে দোষ দিতে পারেন, কিন্তু যে লোকটা চুরি করে যায় ওর তো অনেক বেশি দোষ। আপনি আমাকে দিয়ে হাসতে পারেন, যে লোকটা চুরি করে যায় আমি শেষ করি, আপনি আমাকে দিয়ে হাসতে পারবেন, যে লোকটা বারবার চুরি করে যায় তাকে আপনার ঘৃণা করা উচিত। বিএনপি হাসির পাত্র, আওয়ামী লীগ ঘৃণার পাত্র হওয়া উচিত, যে ইলেকশন দিয়েছে আওয়ামী লীগ। এবং আমি মনে করি কি, আজকে যদি আপনি রাজনীতি ভোকাবুলারি বদলে ফেলেছেন, আপনি বলছেন বিএনপি কে অহিংস রাজনীতি করতে হবে, অহিংসভাবে জনসভা করতে দিচ্ছেন, অনেক লোক হচ্ছে। আবার অনেক লোকে দেখলাম হচ্ছে অনেক লোক হলে বাংলাদেশের সরকার পরিবর্তন কখনো হয়? অনেক বড় বড় জনসভা যদি বিএনপি করে, আওয়ামী লীগ দাবি মেনে নিবে? তো এইরকম একটা নতুন জায়গায়, চ্যালেঞ্জিং জায়গা তো বাংলাদেশের রাজনীতি ছিল না। যেজন্য আমি মনে করি পর্যাপ্ত আন্তর্জাতিক চাপ না আসলে সরকার কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন দিবে না, বিএনপি 10 লক্ষ লোকের সমাবেশ করলেও দিবে না। প্রফেসর আসিফ নজরুল একজন বিশ্ববিদ্যালয়ের প্রথিতযশা শিক্ষক, আইনের অধ্যাপক। তিনি আমাকে বলেছেন যে আমি যদি বিএনপিকে নিয়ে হাসাহাসি করি তাহলে আওয়ামী লীগকে নিয়ে। প্রফেসর সেটা তো বলেননি কোনো সাংবাদিক। আমরা প্রফেসর আসিফ নজরুলের কাছে একটু আসতে চাই। আমার নতুন প্রশ্ন নাই, আপনি প্রফেসর শামসুল আলমকে শুনছিলেন? না, আমি ওনার কথা শুনছিলাম। উনি যেটা বললেন যে আওয়ামী লীগ সরকার আগের চেয়ে অনেক আত্মবিশ্বাসী, আমার তো আত্মবিশ্বাসী মনে হয় না। আত্মবিশ্বাসী হলে আপনি এরকম আইন করে বিভিন্ন লোকের সাথে কনসাল্ট করে এরকম একটা নির্বাচন কমিশন তো গঠন করতেন না, যে নির্বাচন কমিশনের প্রতিটা সদস্য হচ্ছে এই সরকারের আমলে বিশেষ সুবিধা প্রাপ্ত। কিরকম বিশেষ সুবিধা প্রাপ্ত? যে অবসরের পর আবার অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, বা অন্যদেরকে ডিঙিয়ে প্রমোশন পেয়েছেন, বা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে বারবার থেকেছেন। তা আপনি এইভাবে নির্বাচন কমিশন সাজালেন কেন? প্রতিটা লোক একদম টেস্টেড ভাবে আওয়ামী লীগের লয়াল এবং আওয়ামী লীগ প্রচন্ড পছন্দ করে।
আপনি মাঠ প্রশাসন এইভাবে সাজাচ্ছেন কেন? খালেদা, আপনি এটা একটা ভালো মতো ইনভেস্টিগেশন রিপোর্ট করেন যে মাঠ পর্যায়ে অত্যন্ত জুনিয়র এবং অত্যন্ত মানে অন্যদের চেয়ে অনেক জুনিয়র পর্যায়ে কর্মকর্তাকে ডিসি হিসাবে নিয়োগ দেওয়া হচ্ছে, যারা রিটার্নিং অফিসার হতে পারে, এবং তাদের কে কে আগে ছাত্রলীগ করতো এটা আপনি একটু খবর নিয়ে দেখেন। আমরা তো বিভিন্ন জনের মুখে শুনি, প্রমাণ করতে পারবো না, বাট যদি 12-13 বছর আগে যারা, কিন্তু প্রফেসর আসিফ নজরুল, আমি না বলে পারলাম না, মানে বিএনপির আমলে যারা জেলা প্রশাসক নিযুক্ত হয়েছেন তাদের কেউ কি শহীদ জিয়ার সৈনিক ছাড়া অন্য কেউ হয়েছেন বিএনপির আমলে জেলা প্রশাসক? অবশ্যই না, একজন। আমি তো সেটা বলছি না, সেই ধারাবাহিকতা আমি তো সেটাই বলছি, সেই ধারাবাহিকতা না। বিএনপি তো দলীয় সরকারের অধীনে ইলেকশন করতে পারে নাই, শুধু 15 ফেব্রুয়ারি 96 যেটা ওরা ছেড়ে দিয়েছে। আমি তো কোনোভাবেই বিএনপি এক্স্যাক্টলি একই কাজ করতে আজকে আওয়ামী লীগের জায়গায় থাকলে, আপনি ধরে নিন না আমি বিএনপি প্রশংসা করছি। আমি বলছি বিএনপি তো সেটা করতেই পারে না, কারণ বিএনপির আমলে তো 2বার কেয়ারটেকার গভর্নমেন্ট হয়েছে। আপনি আমাকে প্রশ্ন করেছেন, উনি বলছেন যে আওয়ামী লীগ কনফিডেন্ট। আমি বললাম কনফিডেন্ট হলে তো এটা করতো না। আপনি মাঠ প্রশাসন, পুলিশ প্রশাসন তো এইভাবে সাজাতেন না। আপনি তো ডিজিটাল সিকিউরিটি একটা মতো জঘন্য আইন করতেন না। আপনি তো এই অপ্রাপ্ত বয়স্ক শিশুকেও প্রধানমন্ত্রীর সমালোচনা হয়েছে এই জন্য জেলে নিয়ে যেতেন না। আপনি তো একটা 17 বছরের মেয়েকে জামিন দিবেন এরকম একটা বিচার বিভাগ করে তুলতেন না। আপনি তো বিচার বিভাগের উপরে এই ধরনের খবরদারিত্ব করতেন না। এগুলি খবরদারিত্বের উদাহরণ চাইলে আপনাকে অনেক দিতে পারি, ওই প্রধান বিচারপতিকে সরানো থেকে শুরু করে অনেক কিছু। তো আমার কথা হচ্ছে কি, কনফিডেন্ট হলে তো আপনি বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ, নির্বাচন কমিশন একদম নিজের মতো করে সাজাতেন না। বিরোধী দলের জন্য পলিটিক্যাল স্পেস বন্ধ করে দিতেন না। আপনি বিরোধী দলের সভা সমাবেশ এগুলির উপর এত খবরদারিত্ব করতেন না। আমেরিকার ইন্টারভেনশন আগ পর্যন্ত, আমেরিকান ইন্টারভেনশন পরে কমেছে, কিন্তু এখনো আছে। তো আমার কাছে কখনোই কনফিডেন্ট মনে হয় না। আর আমি যখন ধরেন 15 বছর যখন একটা দল ক্ষমতা থাকে, যখন কথা বলতে থাকি, 15 বছরের সমালোচনা যুক্ত হয়। তার আগে 5 বছর বিএনপি জঘন্য কাজ করেছে। এখন আমি খালেদ 20 বছর আগে আপনাকে একজন থাপ্পড় মেরেছে, এটা কি আপনি মনে রাখবেন? নাকি 15 বছর যাবত আপনাকে একজন থাপ্পড় মারছে, কোনটা মনে রাখবেন? তা আমি এখন 15 বছর যাবত যে থাপ্পড় মারছে তার কথা বলছি, এই জন্য আপনার মনে হচ্ছে আমি হয়তো বিএনপির কথা বলছি না। বিএনপি যদি এরকম 15 বছর ক্ষমতায় থাকে, আজকে আওয়ামী লীগের যে সমালোচনা করছি অবশ্যই সেরকম সমালোচনা করতাম, এর চেয়ে বেশি করতাম। আর কাজেই এটা মনে হতে পারে আমাদের সমস্যা হইতে পারে কি, আমরা এখন ধরেন 17 বছর আগে বিএনপি ক্ষমতা ছিল, 17 বছর আগে সে কি আকাম করেছে, কুকাম করেছে, দুর্নীতি করেছে, এটা আমাকে এফেক্ট করছে বেশি, নাকি গত 15 বছরের বেশি এফেক্ট করছে? আমি তো স্বাভাবিকভাবে আওয়ামী লীগের আপনি সাধারণত যেহেতু 15 বছর ধরে সরকার ক্ষমতা আছে, আপনি ইউ আর ভেরি ক্রিটিক্যাল টু দিস গভর্নমেন্ট, কিন্তু আপনি যখন এই গভর্নমেন্টকে ক্রিটিসাইজ করেন তখন কি আপনি মাথায় রাখেন অর্থনৈতিক সূচকে বা জীবনযাত্রার ব্যয়ে, জীবনযাত্রার উন্নতিতে এই সরকারের অবদানগুলির কথা, বা এই সরকার থাকলে এক্সক্লুসিভলি এই সরকার না থাকলে হইতো না এই কাজগুলির কথা কি আপনি মনে রাখেন? বিদ্যুৎ ক্ষেত্রে না, মনে রাখি না। আমি তো এটা বিশ্বাসই করি না, কারণ আপনাকে বলি, আপনি আমাকে কথা বলতে দেন, আপনি যে সমস্ত অবকাঠামো উন্নতির বিরুদ্ধে বলেন, আমি সেই উন্নতিতে অবিশ্বাস করি না। কিন্তু আপনি বলছেন এই সরকার না থাকলে, 15 বছর এরশাদ ক্ষমতা থাকলে উন্নতি হতো না। এরশাদের 8 বছরের উন্নতি হয় নাই। 15 বছর যখন একটা দল একটানা ক্ষমতায় থাকে তখন এই ধরনের উন্নতি করা সম্ভব। আমি কিন্তু উন্নতিতে অবিশ্বাস করছি না। আমি বলছি, আপনি বলছেন যে এই সরকার ছাড়া অন্য কেউ থাকলে উন্নতি হতো না। আপনি কি এরশাদ আমলে কোনো উন্নতি দেখেন নাই? আপনি কি বিএনপি আমলে কোনো উন্নতি দেখেন নাই? নজরুল, আপনার অনুমতি নিয়ে 9 বছরে আমরা তো একটু ঐকিক নিয়ম করতে পারি। 9 বছরে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি, এরশাদ সাহেবের কথা বলছি, 9 বছর অর্থনৈতিক উন্নতি যা হয়েছে, এই 15 বছরে আওয়ামী লীগের উন্নতি তার চেয়ে অনেক বেশি হয়েছে। আমি যদি মানে চলন আর ধ্রুবকের জায়গাও নিয়ে আসি, সেই জায়গায় যদি বলি। জি, আমি আপনাকে ডেটা ছাড়া, আমার এই বিষয়ে গভীর জ্ঞান ছাড়া আমি আপনাকে বলতে পারবো না। কিন্তু আপনাকে আমি এটা বলতে পারি, এরশাদ আমলে আমি ঢাকা শহরের যে ভৌত উন্নয়ন দেখেছি রাস্তাঘাটের, এরশাদ আমলে আমি প্রশাসন বিকেন্দ্রীকরণের যে অবস্থা দেখেছি, উপজেলা সিস্টেম, স্বাস্থ্যনীতি, ওষুধ নীতি, সেরকম আমার কাছে মনে হয়েছে যে এই মাত্রায় রিফর্ম জনগণকে সরাসরি উপকৃত করেছে আমি ঢাকা শহরে দেখি নাই। আমি তো পুরা বাংলাদেশ ঘুরি না, হয়তো পুরা বাংলাদেশের জনগণের চেয়ে অনেক বেশি উন্নতি পেয়েছে। আপনি যদি বলেন, আমি কিন্তু আপনাকে অস্বীকার করতে পারি না যে আওয়ামী লীগ আপনার অনেক ক্ষেত্রে উন্নয়ন করেছে। কিন্তু আমার কথা হচ্ছে কি, একটা গভর্নমেন্ট যখন ধরেন, আমরা কি এমন একটা সিস্টেম ডেভেলপ করতে পারি, একটা গভর্নমেন্ট জনগণকে ভোটাধিকার দিবে না, নাগরিক অধিকার দিবে না, সিভিল রাইটস দিবে না, উন্নয়ন করবে, এটা করলে সে ক্ষমতায় থাকবে? আমার সংবিধানে কি এটা লেখা আছে যে একটা দল যদি উন্নয়ন করে, জিডিপি বাড়ায়, মাথা পিছু আয় বাড়ায়, বিদ্যুৎ বাড়ায়, তাহলে সেই দলটি ভোটাধিকার ছাড়াই ক্ষমতায় থাকিতে পারিবে? এটা কি আছে? কাজে আমি তো সমালোচনা করবোই। আপনি যদি অর্থনীতির ক্ষেত্রে ধরে নিলাম যদি আওয়ামী লীগ ম্যাজিকও করে থাকে, সেটা আওয়ামী লীগকে সুষ্ঠু নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকার কোনো অধিকার দেয় না। যতটা দেখায়
ততটা কিনা ওইটা নিয়ে সন্দেহ লাগে। উন্নয়ন তো হয়েছে। Fine. আরেকটা কথা কি ধরেন ভাই, আমি একটু ভালো করে বলি আপনাকে, আমার কেন সন্দেহ লাগে, ধরেন আমরা যখন প্রায় পড়ি যে জীবিকার সন্ধানে থাইল্যান্ডের জঙ্গলে, মালয়েশিয়ার জঙ্গলে, ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে, লিবিয়াতে গিয়ে যারা মারা যাচ্ছে তাদের সিংহভাগ বাংলাদেশের মানুষ। আমরা যখন দেখি দিনে দিনে শুধু ঢাকা শহরে লোকই বাড়ছে, আশেপাশে এলাকায় কাজ নাই। আমরা যখন দেখি আপনার হঠাৎ আপনার মানে বিশ্বাস করেন, অনেস্টলি বলছি, রাস্তাঘাটে অনেক ভিক্ষুক টিকুক বেড়ে যায়, তখন মাঝে মাঝে মনে হয় কি আমি তো এই বিষয়ে এক্সপার্ট না, আমি বলতে পারবো না, কিন্তু আপনারা যতটা